একজন প্রাপ্তবয়স্ক মানুষ অসুস্থ হলে সুস্থতার আশায় তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। আর কোনো পরিবারের কোনো শিশু সদস্য যখন রোগাক্রান্ত হয় তখন তার সুস্থতায় সর্বোচ্চ চেষ্টা করে ওই পরিবারটি। কিন্তু তারপরও কেন শিশু তাসফিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় 4 ঘন্টা চিকিৎসাহীন থাকতে হলো তাকে? কেন শিশু তাহসানকে 144 ব্যাগ রক্ত দেওয়ার পরও বাঁচানো গেল না? কার ভুলের শিকার সে? আর শিশু আয়ানকে কেন প্রাপ্তবয়স্কদের অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হলো? তার মৃত্যুর দায় কার? এইসব গল্প তুলে ধরার আগে আসুন দেখে নেই সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে কতটা হয়রানি আর ভোগান্তির শিকার হন, সেই দৃশ্য দেখে নেই সবার আগে। এই দৃশ্য দেখলে হয়তো ধারণা হতে পারে এই মানুষগুলো জীবন বদলে যাওয়ার মতো কোনো লটারির টিকিট পেয়েছেন। কে কার আগে সেই লটারির টিকিট বক্সে ফেলবেন সেই প্রতিযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অথবা কয়েক বছর আগে ঈদে ঘরমুখো মানুষের যে স্রোত থাকত লঞ্চ এবং রেল স্টেশনে, সেই দৃশ্য মনে হতে পারে। তবে দীর্ঘ এই সারি লটারির টিকিট কিংবা ঘরমুখো মানুষের নয়। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে 5টি মৌলিক চাহিদা ভোগ করেন একজন মানুষ, তার একটি হলো চিকিৎসা। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে মানুষের এই মিছিল পরীক্ষা নিরীক্ষার। পায়ে পায়ে গায়ে গায়ে লেগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শুধু কেবিন কিংবা ওয়ার্ড নয়, পায়ে হাঁটার পথও এখন রোগীদের কাছে মহামূল্যবান স্থান। আমি 1.5 ঘন্টা যাবত একটা লাইনে দাঁড়িয়েছিলাম, সেই জায়গা থেকে বলেছে যে যেতে হবে না। সেই সকালে আসছি 7টায়, এই এখনো এই জায়গাতে এখনো রক্ত পরীক্ষা করতে পারি নাই। এইরকম সিরিয়াল থাকলে মানুষের রোগী মারা যাইব, রোগী আর ডাক্তার দেখা যাইব না। পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট রোগীরা। রোগীরা প্রশংসা করেছে চিকিৎসার, এবং কোনো ওষুধের ঘাটতি নাই সে কথাও বলেছে। ডাক্তার নার্সরা ভালো সেবা দিচ্ছে। নারায়ণগঞ্জের মাহমুদপুরের বাসিন্দা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর সাংবাদিক আবুল হাসানের 6 বছরের শিশুপুত্র তাসফিন আহনাফ পায়ে ব্যথা অনুভব করে। রক্ত পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেখলাম যে অক্সিজেন দেওয়ানো অবস্থায় এবং বাচ্চা সেন্সলেস। তোরা বললো যে দ্রুত আপনি PICUতে নিয়েছেন। আমাদের এখানে তো আর ICU নাই, PICU নাই, পেডিয়াট্রিক ইমার্জেন্সি যে ICU, সেখানে আপনার ঢাকা মেডিকেল বা শিশু হাসপাতালে আছে। সেখানে তাসফিনের অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকের পরামর্শে তাকে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। সিট থাকার পরও প্রথমে ভর্তিতে অসহযোগিতা করেন দায়িত্বরত চিকিৎসক। হাসপাতাল থেকে অক্সিজেন পর্যন্ত সরবরাহ করা হয়নি বলে অভিযোগ তাসফিনের মা বাবার। আমি বললাম যে আমি তো সিট দেখছি, আপনি সিট নাই বলতেছেন কেন? সিট তো আছে এবং খালি আছে। তা বলতেছেন আমাদের এখানে অক্সিজেন নেই, জরুরি বিভাগে অক্সিজেন আছে। তা আমি জরুরি বিভাগে গেলাম, জরুরি বিভাগে বললাম আমাদের এখানে অক্সিজেন নেই, আপনি গাড়িটা খুলে নিয়ে যান। জরুরি বিভাগে যে ডাক্তার ছিল সেই ডাক্তারকে বললাম, জরুরি বিভাগ না তো ওই অ্যাডমিশনের যে ডাক্তার, তাকে বললাম, সে একই কথা বলতেছে, গাড়িটা খুলে নিয়ে যান। তো আমরা নিরুপায় গাড়িটা খুলে নিয়ে গেলাম, বাচ্চাকে হাতে করে নিয়ে গেলাম কোলে করে, আর অক্সিজেন নিয়ে গাড়ির ড্রাইভার ছুটে চললো। তো সেখানে আমি যখন সিটে বসালাম তখন দেখলাম যে অক্সিজেনটা, আমাদের অক্সিজেনটা খুলে তাদের অক্সিজেনটা দিল। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকটা সময় চলে যায় বলে জানান আবুল হাসান। তারপর চিকিৎসকের খোঁজে এই কক্ষ থেকে সেই কক্ষে দৌড়াতে থাকেন তিনি। এই কাগজটা সিগনেচার করে নিয়ে আসেন। গেলাম সিগনেচার করতে, বলে যে ভর্তির কাগজ নিয়ে আসেন। আবার নিচতলায় গেলাম জরুরি বিভাগের সামনে ভর্তির কাগজ আনতে,
সেখানে নাম ঠিকানা সব কিছু আমার দিতে হয়েছে। তারপর আবার ডাক্তারের কাছে পাঠালো জরুরি বিভাগের ডাক্তার থেকে আবার ওয়ার্ডের ডাক্তার থেকে আবার এন্ট্রি করানোর জন্য আবার মানে আমার প্রায় এই দরজা সেই দরজা করে আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে এখানেই। তারপর সে আমাকে আরও আধা ঘন্টা পর একটা ফাইল ধরাই দিল, দিয়ে বলে যে তার এন্টিমেশন করাইতে হবে, আপনি দেখেন কোন ডাক্তার পান কিনা। সব দরজা বন্ধ, সেন্ট্রিদেরকে জিজ্ঞেস করবো, কেউ নেই এখানে। পরে আবার পিআইসিউতে আইসা তাকে বললাম যে অবস্থা, বলে যে আপনি ওখানে এক জায়গায় গেলে চলবে না, আরও কয়েক জায়গা আছে সেখানে যান। তাই আমি বললাম আমি তো কোথাও চিনি না। বলে আপনি খুঁজে বের করেন, আপনার যদি করাইতে হয় তাহলে এটা নিয়ে আসতে হবে ডাক্তার, নতুবা এখানে করানো যাবে না। ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত চিকিৎসাহীন থাকেন তাসফিন, এমন অভিযোগ তার পরিবার সদস্যদের। শেষ পর্যন্ত আমি জরুরি হয়ে গেলাম, জরুরি হয়ে গিয়ে বললাম, সেটাও কাজ হলো না। বললো পাশের একটা আইসিউর মতো আছে একটা স্পেশাল, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর এক ডাক্তার, এক পর্যায়ে সে আমার আকুতির কারণেই হয়তো বা সে রাজি হয়েছে যাওয়ার জন্য। তো সে যখন রাজি হয়েছে এবং গেছে তখন তো প্রায় 7:30 বাজে, সকাল 7:30 বাজে। সে ইন্টিমেশন করাইছে তো প্রায় 8টা বেজে গেছে তখন। দেন তারপর চিকিৎসা শুরু হয়েছে। এর ভিতরে তো আমার ছেলে যাওয়ার তো হয়ে গেছে। বয়ে বেড়াতে হবে বলে জানান তার মা বাবা। আসলে তার চিকিৎসাই শুরু হয়নি। আইসিইউতে নেওয়ার পরে মানে পিআইসিউর যেই সুবিধা আমরা নেওয়ার জন্য এত দূর গেলাম বা ওখানে গেলাম, আমাদের এখানে রাখলো না, ওখানে রেফার করলো, অথচ সেই সুবিধা আমরা কোনোটাই পাইনি। 8টার আগ পর্যন্ত 4 ঘন্টা। এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সেবা পাওয়ার জন্য তো আমরা গেলাম ওখানে, এবং ইমার্জেন্সি সেবা, অথচ আমাদের কোনো ইমার্জেন্সি ডক্টর সেখানে ছিল না। একেবারেই নবীন একজন ডাক্তার দিয়ে তারা পিআইসিউটা চালাচ্ছে। আল্লাহ হয়তো রাখেনি, কিন্তু কথা হচ্ছে যে 4টা ঘন্টা বিনা চিকিৎসায় গেল আমার ছেলেটা। আমার বাচ্চাই সিরিয়াস আর আমরাই সিরিয়াস ছিলাম, হাসপাতাল সিরিয়াস ছিল না। যদি হাসপাতাল সিরিয়াস থাকতো তাহলে তো তাৎক্ষণিক ডাক্তাররা এগিয়ে আসতো, ডাক্তার আমার বাচ্চাকে ধরতো, আমার বাচ্চাটাকে যা কিছু প্রয়োজন দিত, কিন্তু তারা তা করে নেই। দর্শক, 1 ব্যাগ নয় 2 ব্যাগ নয়, 144 ব্যাগ রক্ত দেওয়ার পরও কেন বাঁচানো গেল না শিশু তাহসিনকে? আর আয়ানের উপর কেন প্রয়োগ করা হলো প্রাপ্তবয়স্কদের অ্যানেস্থেসিয়া? সেই মাত্রাতিরিক্ত অ্যানেস্থেসিয়াই কি আয়ানের মৃত্যুর জন্য দায়ী? তুলে ধরছি এসব হৃদয় বিদারক ঘটনা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি।